সবাইকে স্বাগত। আশা করি মহান স্রষ্টার কৃপায় সকলে কুশলে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমি ভালো আছি। আমি অজিত কুমার ঘোষ, সাতটা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শারীরিক বিভাগে। আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের শারীরিক ক্লাস। শারীরিক সক্ষমতা, আমরা সবাই জানি যে স্বাস্থ্যই জীবন, সুখের মূল, স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্যকে সুস্বাস্থ্য করে ধরে রাখার জন্য আমাদের শারীরিক বিষয়ে কিছু কর্মকাণ্ড করা প্রয়োজন। সেই আলোকে আজকে শারীরিক সক্ষমতা ও তার গুরুত্ব আমরা প্রথমে আলোচনা করব। শারীরিক সক্ষমতা। শারীরিক সক্ষমতা। শারীরিক শিক্ষার মূল উদ্দেশ্যই শারীরিক সক্ষমতা অর্জন করা। এই শারীরিক সক্ষমতা অর্জন করতে হলে আমাদের শিক্ষার্থীদের খেলাধুলার প্রয়োজন আছে। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা অর্জন হয়। শারীরিক সক্ষমতার মূল্যায়ন সম্পর্কে শারীরিক শিক্ষার শিক্ষার্থী যারা তোমরা আছো, সেই সম্পর্কে তোমাদের ধারণা অর্জন করা প্রয়োজন। শারীরিক শিক্ষা সম্পর্কে বিভিন্ন ধারণা অর্জন করতে পারলে আমরা অনেকে শারীরিক কসরতের মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। এই শারীরিক সক্ষমতা অর্জন করার জন্য আমাদের গুরুত্ব দিতে হবে শারীরিক সক্ষমতা অর্জনের জন্য শক্তি, দম, ক্ষিপ্রতা ও নমনীয়তা ইত্যাদি গুরুত্ব বেশি দিতে হবে। শিক্ষার্থীরা, তোমরা যদি শারীরিক সক্ষমতা অর্জন করতে পারো, অর্জনে সক্ষম হও, তাহলে সুস্থ ও সুশীতল জীবনযাপন করতে পারো। সেই আলোকে আজকে আমরা শারীরিক সক্ষমতার গুরুত্ব ও সক্ষমতা নিয়ে আলোচনা করছি। যে শারীরিক সক্ষমতা বলতে বোঝায় কোনো কাজ করার সামর্থ্য। ব্যাপক অর্থে শারীরিক সক্ষমতা বলতে আমরা জৈবিক কার্যকলাপ
রক্ষা করে সুস্থ অবস্থায় ও স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এগুলোর জন্য আমাদের শারীরিক, মানসিক ও সামাজিক দিকের বিষয় অন্তর্ভুক্ত। এই শারীরিক সক্ষমতা গুরুত্ব একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তি সে শারীরিক সক্ষমতা অর্জনের মাধ্যমে দৈনন্দিন জীবনে নানান প্রতিকূলতা অবস্থা দূর করে সে সুস্থ জীবনযাপন করতে পারে। শারীরিক সক্ষমতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা যে সকল সুযোগ সুবিধা তোমরা লক্ষ্য করবে, প্রথমত হলো শিক্ষার্থীদের জন্য যে শারীরিক শিক্ষা অর্জনের ফলে তোমরা শারীরিকভাবে সুস্থ থাকবে, মন ভালো থাকবে, তোমাদের লেখাপড়ায়ও মনোযোগী হতে পারবে। দ্বিতীয়ত, তোমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। বর্তমানে বিশ্বজুড়ে যে করোনা আক্রান্ত শুরু হয়েছে তার প্রতিরোধ করার জন্য আমাদের নিয়মিত শরীরচর্চা করাও প্রয়োজন আছে। এই শরীরচর্চার মাধ্যমে এগুলি প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি পায়। তারপর একজন শারীরিক সক্ষমতার মাধ্যমে দৈনন্দিন যে কোনো কাজ করতে সে সক্ষম হয়। এই বিষয়গুলো শারীরিক সক্ষমতার গুরুত্ব। এখানে শারীরিক সক্ষমতার গুরুত্ব আমরা কিছু বললাম। দ্বিতীয়ত, ক্রিয়াবেদে ক্রিয়াবেদে শারীরিক সক্ষমতা অর্জন করা হয়ে থাকে। তবে ক্রিয়াবেদে শারীরিক সক্ষমতা অর্জন করার জন্য আমাদের সব ধরনেরই খেলাধুলার প্রয়োজন। সব বয়সের মানুষের জন্য খেলাধুলা বা ব্যায়াম করার প্রয়োজন আছে। তবে ক্রিয়াবেদে সব খেলায় এক ধরনের সক্ষমতা অর্জন হয় না। এই খেলাধুলার মাধ্যমে দেখা যায় যে কারো পায়ের শক্তি বৃদ্ধির প্রয়োজন, কারো হাতের শক্তির বৃদ্ধির প্রয়োজন, আবার কারো ক্ষিপ্রতারও বেশি প্রয়োজন হয়। এই জন্য ব্যায়ামের তারতম্য আলাদা হয়ে থাকে। যেমন ফুটবল খেলা, ফুটবল খেলতে গেলে একজন শিক্ষার্থীর তার শক্তি লাগে, দম লাগে ও তার ক্ষিপ্রতা লাগে। এগুলো অর্জন করতে গেলে এক ধরনের ব্যায়াম। আবার যারা সাঁতারু তাদের জন্য হাত ও পায়ের শক্তি ও দমের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আবার ভিন্নতর ব্যায়াম থাকে। ভলিবল খেলতে গেলে তার দম, এইসব হাতের শক্তির বেশি প্রয়োজন পড়ে। কাবাডি খেলা খেলতে গেলে তার দম, শক্তি ও ক্ষিপ্রতা এগুলোর বিশেষ প্রয়োজন পড়ে। এই জন্য ক্রিয়াবেদে ব্যায়ামের তারতম্য হয়ে থাকে। এই বিভিন্ন খেলার মাধ্যমে শিক্ষার্থী যারা আছো তোমরা বিভিন্নভাবে দক্ষতা অর্জন করতে পারো, ক্রিয়ার নৈপুণ্যতা দেখাইতে পারো এবং তোমার শারীরিক সক্ষমতা অর্জন করতে পারো।
এখন বয়স ও লিঙ্গ ভেদে শারীরিক সক্ষমতা অর্জনের ব্যায়াম। বয়স ও লিঙ্গ ভেদে শারীরিক সক্ষমতা অর্জনের ব্যায়াম। সব বয়সের মানুষেরই ব্যায়ামের প্রয়োজন আছে, তবে বয়স ভেদে ব্যায়ামের ভিন্নতা হয়। সব বয়সের একই ধরনের ব্যায়াম করা ঠিক হবে না। যেমন শিশুদের ক্ষেত্রে ব্যায়াম একটু আলাদা হবে। যেমন শিশুদের শারীরিক সক্ষমতা বড়দের মতো হয় না। শিশুদেরকে হাসি খুশি ও আনন্দ মাধ্যমে ব্যায়াম করাইতে হবে। যেমন শিশুরা যে খেলা খেলতে পছন্দ করে সেই খেলায় তাদের উৎসাহ দিয়ে খেলানো করানো হবে। যেমন শিশুদেরকে বলা হলো ব্যায়াম লাভ দাও, প্রতিযোগিতা কে আগে যেতে পারবে, কে পরে, তাদেরকে উৎসাহিত করে মনে আনন্দ সঞ্চার করে তাদেরকে সেই খেলায় অংশগ্রহণ করাতে হবে। তাহলে শিশুদের সঠিক ব্যায়াম হবে, এরা আনন্দের মাঝে ব্যায়াম করতে পারবে, তাদের শারীরিক তেমন সমস্যা হবে না। আবার শিশুদের বেলা দীর্ঘ সময় ব্যায়াম করাও ঠিক হবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের ব্যায়াম করানো হবে। এভাবে শিশুদের শরীর গঠন প্রস্তুত হতে থাকবে। কিশোর বয়সের ছেলেরা সাধারণত শিশুদের তুলনায় একটু বেশি ব্যায়াম করতে হবে। এদের ব্যায়ামের মাত্রা একটু থাকে, তবে কিশোররা ভারী উত্তোলন কিছু বহন করবে না বা করা উচিত হবে না। এদের জন্য নির্ধারিত কিছু ব্যায়াম থাকে, যেমন এক লাইনে দাঁড়ানো বা এক লাইনে দাঁড়িয়ে হাত পায়ের ব্যায়াম করা, বা ফুটবল খেলা, বল দেওয়া হলো, তারা ফুটবল দিয়ে দৌড়াদৌড়ি শুরু করলো। এভাবে তারা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে শারীরিক সক্ষমতা অর্জন করতে পারে। তারপর যুবকদের জন্য একটু খেলার পরিবর্তন থাকে। যারা যুব শ্রেণী, যারা খেলাধুলা করে, তাদের শারীরিক কসরত বৃদ্ধি করতে হবে। তাদের নির্ধারিত সময় ও নির্ধারিত ব্যায়াম দেওয়া থাকে। এই নির্ধারিত সময় এবং নির্ধারিত ব্যায়াম করে তারা অধিক শারীরিক সক্ষমতা অর্জন লাভ করতে পারে। নিয়মিত তারা শরীরচর্চার মাধ্যমে বিভিন্ন খেলার নৈপুণ্য ও কৌশল অর্জন করতে পারে। এই অর্জনের মাধ্যমে তারা কোনো বিশেষ খেলায় ভিত অর্জন করতে পারে। তার জীবনে একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাইতে পারে। তার জন্য তাদের আরও অধিক ব্যায়াম করা উচিত, নিয়মিত ব্যায়াম করা উচিত, তাহলে তারা লক্ষ্যে পৌঁছাইতে পারবে। তারপর বয়স্কদের ব্যায়াম। বয়স্ক লোকদের ব্যায়াম সাধারণত হাঁটা চলা, তারপর আস্তে আস্তে দৌড়, জগিং,
এগুলো করে তাদের দেহের শারীরিক সক্ষমতা অর্জন করতে পারে। এরপর লিঙ্গভেদে ব্যায়াম। লিঙ্গভেদে ব্যায়াম সেখানে শিশু মেয়ে, শিশু ছেলে, এরা শিশু অবস্থায় উভয়ই একই ধরনের ব্যায়াম করতে পারে। তাদের শিশুদের যে খেলা যারা আনন্দ পায়, বিনোদন করতে পারে, সেই সকল খেলায় অংশগ্রহণ করিয়ে তাদেরকে ব্যায়াম করা যায়। অপরদিকে কিশোর বয়সে ছেলে মেয়েদের মধ্যে কিছুটা পরিবর্তন দেখা যায়, যার ফলে ছেলে মেয়েদেরকে আলাদা খেলা অংশগ্রহণ করতে হয়। বিশেষ করে ছেলেরা দলগত খেলায় আগ্রহী হয় এবং মেয়েরা দলগত খেলায় ততটা খেলতে পারে না। তখন তাদের মনের মধ্যে একটা সংশয় থাকে, সংকোচ থাকে, শরীর একটু ভারী হয়, যার ফলে খেলাধুলায় তারা আগ্রহী হয় না। এই জন্য তাদেরকে জন্য একক খেলা খেলাতে হয়, যেমন অ্যাথলেটিক্সের বিভিন্ন দৌড়, লাফ বা ব্যাডমিন্টন, টেবিল টেনিস ইত্যাদি খেলার মাধ্যমে তাদের অংশগ্রহণ করতে হয়। ছেলেদেরকে একটু আলাদা রাখতে হয়। ছেলেরা যেমন দলগত খেলায় অংশগ্রহণ করে, মেয়েরা তা পারে না। এই অবস্থায় ছেলে মেয়েরা ভিন্নভাবে খেলাধুলা করতে পারে। যারা ছেলেরা আছো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো, মেয়েরাও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। তবে মেয়েদের কিছু কিছু খেলায় অংশগ্রহণ করা খুব কষ্টসাধ্য, সেজন্য মেয়েরা মাঠে নামতে চায় না। ছেলেরা খেলায় খেলবে, এই ধারণা নিয়ে লিঙ্গভেদে খেলাগুলো বাছাই করতে হবে। যে খেলায় একক খেলা আছে, মেয়েরা সেই একক খেলা খেলবে, দলগত খেলা ছেলেরা খেলবে এবং একক খেলাও ছেলেরা খেলতে পারে। এইভাবে নিয়মিত খেলা অনুশীলনের মাধ্যমে তারা শারীরিক সক্ষমতা অর্জন করতে পারে। ব্যায়ামের প্রভাব। শারীরিক সক্ষমতায় ব্যায়ামের প্রভাব। শারীরিক সক্ষমতা ব্যায়ামের প্রভাব হলো যে ব্যায়াম না করলে শরীর ভালো হয় না, শারীরিক সক্ষমতা অর্জন করা যায় না। ব্যায়াম করতে হবে, সব বয়সের মানুষেরই ব্যায়ামের প্রয়োজন আছে। নিয়ম মোতাবেক সব বয়সের মানুষদের ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে শরীরের ভিতরে কিছুটা পরিবর্তন আসে। এই পরিবর্তনের মাধ্যমে ব্যায়াম করা, শারীরিক সক্ষমতা অর্জন করা সম্ভব। হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী হয়। ব্যায়াম করলে হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী হয়, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বেড়ে যায়। হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বেড়ে যাওয়ার পর হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী হয়, তাতে সে রোগমুক্ত
থাকতে পারে। এই অবস্থাকে অ্যাথলেটিক্স আর হার্ট বলে। হৃৎপিণ্ডের পেশি শক্তি সঞ্চালিত হয় এবং হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সঞ্চালন বেড়ে যাওয়া। একজন সাধারণ মানুষের হৃৎপিণ্ডে প্রতি মিনিটে 130 মিলিলিটার রক্ত সঞ্চালিত হয়। খেলাধুলা বা ব্যায়াম করলে দেহের রক্ত চলাচল বেড়ে যায়, ফলে হৃৎপিণ্ডের সঞ্চালন করার ক্ষমতাও বেড়ে যায়। এইভাবে হৃৎপিণ্ড সবল ও কর্মক্ষম হয় এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। পালস রেট। একজন স্বাভাবিক মানুষ পরিশ্রম করলে তার দেহের পালস রেট বেড়ে যায়। এই স্বাভাবিক হতে অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসতে অনেক সময় লাগে, কিন্তু আবার তার ক্লান্তিও দেরিতে দূর হয়। দেরিতে একজন নিয়মিত অনুশীলনকারী ভালো খেলোয়াড় খেলার সময় বা ব্যায়াম করার সময় তার পালস রেট কম হয় এবং দ্রুত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপরে রক্ত কণিকা 3 ধরনের: লোহিত কণিকা, শ্বেত কণিকা ও অনুচক্রিকা। লোহিত কণিকা। রক্তে লোহিত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি। এক ঘন মিলিলিটার রক্তে পুরুষদের ক্ষেত্রে প্রায় 50 লক্ষ লোহিত কণিকা থাকে এবং মহিলাদের ক্ষেত্রে প্রায় 45 লক্ষ রক্তকণিকা থাকে। ব্যায়াম বা খেলাধুলার মাধ্যমে লোহিত কণিকার সংখ্যা বাড়ে এবং অনেকদিন বাঁচে। লোহিত কণিকা হিমোগ্লোবিনের উপস্থিতিতে দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন সরবরাহ করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। শ্বেত কণিকার সংখ্যা রক্তে অনেক কম। 1 মিলিলিটারে 6 থেকে 8 হাজার শ্বেত কণিকা থাকে। শ্বেত কণিকা বর্ণহীন ও এর মধ্যে নিউক্লিয়াস থাকে। শ্বেতকণিকা সাধারণত 12 থেকে 13 দিন বাঁচে। ব্যায়াম বা খেলাধুলার ফলে শ্বেতকণিকার সংখ্যা বাড়ে এবং অনেক দিন বাঁচে। শ্বেতকণিকা তোমার রক্তে প্রবেশকারী জীবাণুকে বিনষ্ট করে এবং দেহকে রক্ষা করে, যার ফলে শারীরিক সক্ষমতা ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়। অনুচক্রিকা দেখতে ডিম্বাকৃতি ও বিভিন্ন আকৃতির হয়। কোনো ক্ষতস্থান বা কেটে গেলে 3 মিনিটের মধ্যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরপর শ্বাস প্রশ্বাস
খেলাধুলা বা ব্যায়াম করার সময় ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে হয়। শ্বাস নিলে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন গ্রহণ করা হয় ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা হয়। ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিলে দেহের বুকের প্রসারতা বাড়ে ও শারীরিক সক্ষমতা অর্জন করে। এরপর মাংসপেশি, আমাদের দেহে বিভিন্ন ধরনের পেশি আছে। খেলাধুলা ও ব্যায়ামের ফলে টিস্যুগুলো মোটা ও শক্তিশালী হয়, যার ফলে শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। এরপর শারীরিক সক্ষমতা অর্জনে শক্তি, দম, গতি, ক্ষিপ্রতা ও নমনীয়তা দেয়। ব্যায়াম করার পূর্বে প্রত্যেকের নিজ দেহ সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। স্বাস্থ্য রক্ষার জন্য এটা খুব জরুরি বিষয়, কারণ সবার দৈহিক গঠন এক নয়, সবার শরীরে একই অবস্থা থাকে না। সেই জন্য তার বিভিন্ন অঙ্গের ব্যতিক্রম থাকার ফলে তার শারীরিক অবস্থা বিবেচনায় রেখে ব্যায়াম করতে হয়। যেমন শক্তি, দম, গতি, ক্ষিপ্রতা ও নমনীয়তার ব্যায়াম। প্রথমে আমরা আসি শক্তি। শক্তি বলতে কি? শক্তি বলতে হাতের মাংসপেশির উন্নতির মাধ্যমে হাতের শক্তি বোঝায়। যেমন কিভাবে আমরা হাতের শক্তি বৃদ্ধি করতে পারি। প্রথমত ডাম্বেল উঠিয়ে উপরে ও নিচে নিতে হবে। দ্বিতীয়ত চিত হয়ে শুয়ে ভার উত্তোলন করে উপরে ও নিচে বারবার করতে হবে, তাহলে হাতের শক্তি বৃদ্ধি পায়। তাছাড়া পুশ আপ, মানে দু হাত মাটিতে রেখে বাহুর বরাবর হাতে নিয়ে বারবার পুশ আপ করতে হলে আমরা সাধারণত শক্তি বৃদ্ধি করার সুযোগ পাই। এই ব্যায়ামগুলো করলে হাতের শক্তি বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত হলো গতি। গতি হলো দ্রুততার সাথে, মানে একজন লোক এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত গতিতে যাওয়াটাই হলো গতি। এই গতি পায়ের গতি শক্তি বৃদ্ধি করার জন্য এই গতির দরকার। তাতে পায়ের মাংসপেশি বাড়ে। যেমন বালির মাঠে দৌড়াইলে পায়ের মাংসপেশি বাড়ে এবং তার গতি বাড়তে থাকে। অথবা মাঠে 25 থেকে 50 মিটার দূরত্ব
ক্ষিপ্রতার সাথে বারবার আসা যাওয়ার মাধ্যমে গতি বাড়ে। এরপর দম, সব ধরনের খেলাই দমের প্রয়োজন পড়ে, যেমন দূরপাল্লার দৌড়, ফুটবল খেলা, ম্যারাথন দৌড়, এইসবের মধ্যে দমের প্রয়োজন হয়। দম প্রথমে আস্তে আস্তে দৌড়াইতে হবে, তারপরে আস্তে আস্তে দৌড়ের গতি বৃদ্ধি করতে হবে, দীর্ঘক্ষণ দৌড়াতে হবে। এই দৌড়গুলো প্রতিদিন কিছু কিছু করে বাড়াতে হবে, তাহলে দম পাওয়া যায়। এরপর ক্ষিপ্রতা। ক্ষিপ্রতা হলো শরীরের ভারসাম্য বজায় রেখে অল্প জায়গায় কে কতটুকু বেশি দ্রুততার সাথে কাজ করতে পারে, সেটা হলো ক্ষিপ্রতা। দেখা গেল মাঠে অল্প জায়গা যাওয়ার পর বাঁশি দেওয়া হলে বাঁশির সংকেত দেওয়া হলো, সংকেতের সাথে সাথে হঠাৎ থেমে যাওয়া, বা 25 মিটার ক্ষিপ্রতার সাথে দৌড়ে যাওয়া হলো, তারপরে দাগ ছুঁয়ে দ্রুততার সাথে ফিরে আসা, এভাবে বারবার যে কাজগুলো করা যায় সেটা ক্ষিপ্রতা। নমনীয়তা শিক্ষার্থীবৃন্দ, তোমরা উঁচু বেঞ্চে দাঁড়িয়ে হাঁটু সোজা করে হাত দুটো কানের পাশে লাগিয়ে পা সোজা করে সামনের দিকে আস্তে আস্তে ঝুলতে থাকবে এবং পিঠ বাঁকাতে থাকবে। এভাবে শরীরের নমনীয়তা বৃদ্ধি করা যায়। তাছাড়া মাটিতে চিত হয়ে শুয়ে কানের সামনে হাত দুটি প্রসারিত করে হাঁটু দুটি ভাঁজ করে ভেঙে শরীর বারবার ওঠানামা করার মাধ্যমেও নমনীয়তা বৃদ্ধি করা যায়। তাছাড়া মাটিতে বসে সামনে দুই পা সোজা করে হাত দুটি কানের উপর সোজা করে রেখে পায়ের আঙ্গুলের সাথে হাতের আঙ্গুলের মিল রেখে নমনীয়তা অর্জন করা যায়। এইভাবে বিভিন্ন খেলায় বিভিন্নভাবে ভিন্নতর ক্রিয়া কৌশল ব্যায়াম চর্চা করে শারীরিক সক্ষমতা অর্জন করা সম্ভব। আজকে আমি আমার এই শারীরিক শিক্ষার সক্ষমতা সম্পর্কে কিছুটা আলোচনা করলাম। আজকে আমি এখানে এটাই সমাপ্ত ঘোষণা করছি। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।